ওয়ালাইকুম সালাম। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন, যে শুনতে পাচ্ছেন কিনা। ওকে, দেখেন আজকে আমরা 17 নম্বর লেকচার শিট, অর্থাৎ ওয়ালাইকুম সালাম, পার্সেন্টেজ শুরু করব। পার্সেন্টেজের দুইটা মানে তিনটাই বলা চলে। পার্সেন্টেজের ভিতরে একটা সাব চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে সেট অ্যান্ড ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, সেটাও আমরা শেষ করব। এটা যদিও অনেক বই পার্সেন্টেজের ভিতরেই ভেন ডায়াগ্রামের ম্যাথ থাকে, সো আমরা ওইটাকে একই সাথে শেষ করে দেবো, পার্সেন্টেজের পরে ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, দেন আমরা প্রফিট লস পড়ব। দেখেন এখানে 1 নম্বর ম্যাথটা দেখেন, ম্যাথ নাম্বার 1। 1 নম্বর ম্যাথে বলা হচ্ছে যে 140% অফ 56 প্লাস 56% অফ 140 ইকুয়াল টু হোয়াট। খেয়াল করেন, সহজ ম্যাথ প্রথমটা। এখানে বলা হচ্ছে যে 140% অফ 56 প্লাস 56% অফ 140 ইজ ইকুয়াল টু কত হবে। ঠিক আছে, এই দুইটা ভ্যালু যোগ করলে আমরা কত পাবো সেটা আমাদের বের করতে হবে। খেয়াল করেন, এই যে 140 দেখতে পাচ্ছি না, 140, এই 140% সমান সমান আমরা চাইলে 7/5 লিখতে পারি। 140%, ঠিক আছে, এই 140%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 7/5। কিভাবে 7/5 হইল? যে দেখেন, আমরা যদি এখানে করতাম তাহলে এইভাবে করতাম না, 140/100, তারপরে 20 দিয়ে ভাগ করলে এখানে যাইতো 7 বার, এখানে যাইতো কয়বার? 5 বার। তো এই ভ্যালুগুলো আপনার ম্যাথ করতে করতে এমনিতে এই ভ্যালুগুলো মুখস্থ হয়ে যায়। তো যখনই আমার সামনে 140 বা মানে সামনে আসবে, তখন আমি ধরে নিব কত, যে এটা হচ্ছে 7/5। তো দেখেন আমরা সেম কাজটাই করব, যে 140% সমান সমান হচ্ছে 7/5, অফ মানে হচ্ছে গুণন, এই যে 56 প্লাস, আবার দেখেন 56%, এই 56% মানে হচ্ছে 14/25। 56% মানে কত? এই যে 14/25। তাহলে এই যে এখানে 14/25 ইন্টু 140, ক্যালকুলেশন করেন, এটার ভিতর কতবার যাবে? 11.2 বার। তাহলে 7 11 77, 7 2 করো 14, তাহলে 77 আর 14 মানে হচ্ছে 1.4, মানে হচ্ছে 78.4 প্লাস এখানে কত হয় দেখেন, কতবার যাবে এখানে? 6 25 150, তার মানে হচ্ছে 5 বার যাবে। 5 25 125, হাতে থাকে আরো 15, হাতে থাকে কত? আরো 15। তো একটা শূন্য নিয়ে আসলে কত হয়ে যাবে আপনার এখানে? 5 দশমিকের কারণে একটা শূন্য নিয়ে আসলাম, 150, 6 25 150, অর্থাৎ 5.6 হয়ে যাবে। 5.6। তাহলে দেখেন 5 14 কত? 70, 6 14 84, 84 মানে হচ্ছে 8.4, 70 আর 8.4 মানে হচ্ছে 78.4। তাহলে এই দুইটা যদি আপনি যোগ করে দেন, এইটার এইটা যোগ করে দিলেই তো আপনি উত্তর পেয়ে যাবেন। এই দুইটা যোগ করে দিলেই উত্তর পাওয়া যাবে। তাহলে দেখেন 78.4 যোগ 78.4, এই দুইটা যোগ করলে আমরা কত পাবো? 156.8 পাবো। এই দুইটা যোগ করে দিলে কত পাওয়া যায়? 156.8 পাওয়া যায়। এই 156.8ই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আপনার যদি এই ভ্যালুগুলো মাথায় থাকে না, এগুলা মানে ম্যাথ করতে করতে এমন অবস্থা হয়ে যাবে একটা সময়, যে আপনি এই পার্সেন্টেজ ভ্যালু দেখে বলে দিতে পারবেন যে এটা ফ্র্যাকশনাল ভ্যালু কত, আবার ফ্র্যাকশনাল ভ্যালু দেখে বলে দিতে পারবেন যে এটা পার্সেন্টেজ ভ্যালু কত। ঠিক আছে, সো এই জিনিসটা জানা থাকলে আপনি প্রথম লাইন থেকে এইভাবেই করতে পারবেন। তাছাড়া আবার আপনাকে ওই 140-এর নিচে 100 লিখে কাটাকাটি করে তারপরে হিসাব কিতাব করতে হবে। ঠিক আছে, 2 নম্বরে চলে যান।
দেখেন 2 নম্বরে বলতেছে যে এ বেকারি ওপেন্ড উইথ ইটস ডেইলি সাপ্লাই অফ 40 ডজন রোলস, half of the rolls were sold by noon and 60% of the remaining rolls were sold between noon and closing time. How many dozen rolls were left unsold? খেয়াল করেন, এখানে বলতেছে যে একটা বেকারি খোলা হয়েছিল যেটি দৈনিক 40 ডজন রোল যোগান দিত, ঠিক আছে, 40 ডজন। তো বলতেছে যে অর্ধেক রোল দুপুরের আগেই বিক্রি হয়ে যেত। অর্ধেক রোল কি হয়ে যেত? দুপুরের আগেই বিক্রি হয়ে যেত। তাহলে খেয়াল করেন, খুব ইজি একটা ম্যাথ। এখানে টোটাল রোলের সংখ্যা কত? 40 ডজন। 40 ডজন। তো বলতেছে যে দুপুরের আগেই অর্ধেক শেষ হয়ে যায়, মানে দুপুরের আগেই অর্ধেক বিক্রি হয়ে যায়। তো 40-এর অর্ধেক কত? 20। তার মানে দুপুরের আগেই, অর্থাৎ দুপুরে ধরে নেন যে দুপুরেই বিক্রি হয়ে যায় কত? 20 ডজন। তাহলে আপনার কাছে থাকবে আর কত? আপনার কাছে থাকবে কত? 40 থেকে 20 বিক্রি করে ফেললেন, তাহলে আপনার কাছে থাকবে কত? আর 20 ডজন। আর 20 ডজন থাকে। তো বলতেছে এখানে যে and 60% of the remaining rolls were sold between noon and closing time. বলতেছে যে দুপুর এবং ওই দোকানটা বন্ধের আগেই এই যে 20 ডজন আরো বাকি থাকে, এইটার 60% কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে। তাহলে দেখেন, এই যে 60%, এই 60%, এই 60%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে কত? 3/5। কিভাবে 3/5? এই যে 60/100 লিখি, তারপরে 20 দিয়ে 60-কে ভাগ করলে 3, 20 দিয়ে 100-কে ভাগ করলে 5। আমরা ম্যাক্সিমাম টাইমে প্রথমে আমি কিছুটা দেখাবো, তারপরে আর দেখাবো না। 60%, 50% এই ভ্যালুগুলা মান মুখস্থ থাকতে হবে, মাথায় থাকতে হবে, ঠিক আছে, মাথায় থাকতে হবে। তাহলে 60% সমান সমান কত? 3/5। তার মানে এই যে আমার বাকি আছে 20 ডজন, এই 20 ডজনের 3/5 অংশ বিক্রি হয়ে যাবে। তো 3/5 অংশ কত? 3×4 12 ডজন বিক্রি হয়ে যাবে। 12 ডজন কি হয়ে যাবে? বিক্রি হয়ে যাবে দোকানটা বন্ধের আগেই। এখন জিজ্ঞাসা করছে যে হাউ মেনি ডজন রোলস ওয়ার লেফট আনসোল্ড। তাহলে অবিকৃত থাকলো কত ডজন? অবিকৃত থাকলো কত ডজন? তাহলে দেখেন, আমার কাছে বাকি ছিল কয়টা? 20 ডজন। এখান থেকে বিক্রি করে দিছি কয়টা? 12টা। তাহলে বাকি আছে কয়টা? মানে অবিকৃত আছে কয়টা? 8 ডজন না? এই 8 ডজনই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে যান, 3 নাম্বার। দেখেন 3-এ বলতেছে যে এ কোম্পানি pays rent of টাকা 25,000 per month for office space to its owner, but if the company pays the annual rent at the beginning of the year, the owner gives a discount of 5% on the total annual rent. What is the annual amount the company pays to the owner after the discount? এখানে বলতেছে, বোঝেন ঘটনাটা। ধরেন যে আপনি একটা অফিস ভাড়া নিছেন, আপনি একটা অফিস স্পেস ভাড়া নিছেন, সেটার প্রতি মাসে ভাড়া হচ্ছে 25,000 টাকা। প্রতি মাসে ভাড়া কত? 25,000 টাকা। প্রতি মাসে ভাড়া হচ্ছে 25,000 টাকা, ঠিক আছে। তো প্রশ্নে বলা হচ্ছে যে এইভাবে প্রতি মাসে মাসে ভাড়া না দিয়ে যদি আপনি মালিককে পুরো বছরের ভাড়া একসাথে দিয়ে দেন, মানে প্রতি মাসে মাসে ভাড়া না দিয়ে 1 বছরের ভাড়া যদি মালিককে আপনি একসাথে দিয়ে দেন, তাহলে মালিক আপনাকে 5% ডিসকাউন্ট দিবে, ঠিক আছে। একসঙ্গে দিয়ে দিলে মালিক আপনাকে 5% ডিসকাউন্ট দিবে, অর্থাৎ 5% ভাড়া আপনাকে কম দেয়া লাগবে। তো এখানে জিজ্ঞাসা করতেছে যে হোয়াট ইজ দ্য অ্যানুয়াল অ্যামাউন্ট দ্য কোম্পানি পেজ টু দ্য ওনার আফটার দ্য ডিসকাউন্ট। তাহলে ছাড় দেওয়ার পরে মালিককে কত টাকা ভাড়া দিতে হয়? ছাড় দেওয়ার পরে মালিককে কত টাকা ভাড়া দিতে হবে এটা বের করতে বলতেছে। তো খুব সহজ হিসাব দেখেন, 1 মাসের ভাড়া যদি আমার 25,000 টাকা হয়, তাহলে 1 বছর বা 12 মাসের ভাড়া কত? আপনি বলবেন যে ভাই 25,000-এর সাথে 12-কে গুণ করে দেন, 25 12 কত হয়ে যায়? 300 হয়ে যায়। আর এই যে 3 শূন্য 1 2 3,
ঠিক আছে, তার মানে পুরো বছর অর্থাৎ 1 বছরের ভাড়া কত আমার 3 লাখ টাকা। তো আমি যদি এই 3 লাখ টাকা মালিককে একসঙ্গে দিয়ে দিই বছরের শুরুতে, তাহলে ওরা বলতেছে যে ভাই তাহলে তুমি 5% ছাড় পাবা, 5% ছাড় পাবা। তাহলে 5% ছাড় যদি পাই, 5% যদি ছাড় পাই, তাহলে ওই মালিককে আমাকে কত টাকা ভাড়া দিতে হবে খেয়াল করেন। এখানে আপনি দুইভাবে হিসাব করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, পার্সেন্টেজে সমস্ত কিছুই কি 100%, অর্থাৎ যে কোনো কিছু শুধুমাত্র পার্সেন্টেজ না, যে কোনো কিছুর শুরুতেই কত পার্সেন্ট থাকে 100% থাকে। তাহলে মালিককে ভাড়া দেওয়া লাগতো কত 100%, মালিককে ভাড়া দিতে হইতো কত আমার 100% ভাড়া দিতে হইতো। তো এই 100% থেকে মালিক আমাকে কি করছে 5% ডিসকাউন্ট দিছে। 100% ভাড়া মালিক আমার কাছ থেকে 5% কম নিবে, তাহলে মালিককে দিতে হবে কত আমার, আপনি বলবেন যে ভাই 95% টাকা আপনাকে পরিশোধ করা লাগবে। 95%, তা কিসের 95%? এই যে 3 লক্ষ, এই যে 3 লক্ষ, এইটার 95% টাকা মালিককে দিতে হবে। তাহলে এই 3 লাখের 95% কত হবে? এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দেন, এখানে আপনার দেখেন তো কত আসে। 395 কত হয়? 395 কত হবে? 3 নং 390 270, 3 5 15, অর্থাৎ 285। 285, 285 আর এখানে 1 2 3 শূন্য, 1 2 3 শূন্য, অর্থাৎ 2,85,000 টাকা আপনাকে মালিককে দেওয়া লাগবে। 2,85,000 টাকা আপনাকে দিতে হবে ভাড়া হিসেবে। ঠিক আছে, এটাই উত্তর। পরেরটাতে যান। দেখেন 4-এ বলতেছে যে কামাল হ্যাজ 160 টফিস, হি গেভ 5% টফিস টু রভি, 15% টফিস টু অনিতা and 1/4 of the toffees to Gogon. How many toffees are left with Kamal after the distribution? বলতেছে যে ভাই কামালের কাছে 160টা চকলেট আছে, সে সেখান থেকে 5% রবিকে, 15% অনিতাকে এবং 1/4 গগনকে দিয়ে দেয়। তাহলে এই 3জনকে দেওয়ার পরে কামালের কাছে আর কতগুলা চকলেট আছে এটা আমাকে বের করতে হবে। 3জনকে দেওয়ার পরে কামালের কাছে কতগুলা চকলেট আছে এটা আমাকে বের করতে হবে। এই যে কিছুক্ষণ আগেই বললাম যে যে কোনো কিছুই শুরুতে 100% থাকে, যে কোনো কিছুই শুরুতে কত পার্সেন্ট থাকে 100%। তাহলে দেখেন, তার মানে আমি ধরেই নিচ্ছি, যদিও এখানে দেয়াই আছে যে আপনার কামালের কাছে 160টা টফি আছে, কামালের কাছে 160টা দেয় আছে, কিন্তু আমি হিসাবটাকে যদি আরেকটু সহজ করতে চাই তাহলে আমি হিসাবটা করব এইভাবে যে ধরে নিচ্ছি যে কামালের কাছে প্রথমে 100% চকলেট ছিল, 100% চকলেট ছিল। তাহলে এই 100% থেকে বলতেছে যে রবিকে দিবে 5%। দেখেন, রবিকে দিবে 5%, অনিতাকে দিবে 15%, আর গগনকে দিবে কত? গগনকে দিবে কত? দেখেন প্রশ্নে বলা আছে যে ভাই গগনকে দিবে হচ্ছে 1/4। এই 1/4 দেখা মাত্রই এই ফ্র্যাকশনাল ভ্যালুর পার্সেন্টেজ ভ্যালু মাথায় 1 সেকেন্ডে মানে ক্লিক করতে হবে যে 1/4 মানে কত? এই যে 25%। 1/4 মানে কত? 25%। তার মানে গগনকে দিবে হচ্ছে আপনার 25%। তাহলে এই 3জনকে টোটাল সে কতগুলা দিল? 25 15 40, 40 আর 5 45% দিল, 45% দিল। তাহলে 100% ছিল তার কাছে, এখান থেকে যদি 45% মানুষকে দিয়ে দেয় তাহলে ওর কাছে থাকবে কত? আর 55% থাকবে না? আর 55% চকলেট তার কাছে অবশিষ্ট থাকবে। তাহলে এই 55%-এর ভ্যালুটা কত? এই যে 160-এর 55%, এই 160-এর 55%। তাহলে দেখেন 0 কেটে দেন, 5 এখানে 11 বার, 5 এখানে 2 বার, 2 এখানে কতবার যাবে? 8 বার,
8 আর 11 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 88। তার মানে এই তিনজনকে দিয়ে দেওয়ার পরেও এই কামালের কাছে কতগুলা থাকবে? এই সংখ্যক চকলেট থাকবে। পরেরটাতে যান, 5 নম্বর। দেখেন 5 নম্বরে বলা হচ্ছে যে এ শপকিপার সেলস notebooks at the rate of taka 45 each and earns a commission of 4%. He also sells pencil boxes at the rate of taka 80 each and earns a commission of 20%. How much amount of commission will be earned in 2 weeks if he sells 10 notebooks and 6 pencil boxes a day? বলতেছে যে একজন দোকানদার প্রত্যেকটা নোট বই 45 টাকায় বিক্রি করে, যার ফলে সে 4% কমিশন পায়। আবার একটা পেন্সিল বক্স 80 টাকা দিয়ে বিক্রি করলে সে 20% কমিশন পায়। যদি সে প্রতিদিন 10টা নোট বই এবং 6টা পেন্সিল বক্স বিক্রি করে, তাহলে 2 সপ্তাহে সে টোটাল কত টাকা কমিশন পাবে? বলতেছে যে প্রতিদিন 10টা নোটবুক আর 6টা পেন্সিল বক্স যদি সে বিক্রি করতে পারে, তাহলে 2 সপ্তাহে সে টোটাল কত টাকা কমিশন পাবে? টোটাল কত টাকা কমিশন পাবে? খেয়াল করেন, এখানে সব দেয়া আছে, মানে প্রশ্নের সাইজটাই শুধু বড়। প্রশ্ন একদম সহজ। 2 সপ্তাহ মানে কয় দিন? 14 দিন না? 2 সপ্তাহ মানে 14 দিন। তাহলে আমরা প্রথমে হিসাব করব নোটবুকের, তারপরে হিসাব করব হচ্ছে পেন্সিল বক্সের। ঠিক আছে? তাহলে দেখেন, প্রতিদিন নোটবুক বিক্রি করে কয়টা? 10টা। প্রতিদিন 10টা নোটবুক বিক্রি করে। কতদিন বিক্রি করবে? 2 সপ্তাহ। 2 সপ্তাহ মানে হচ্ছে 14 দিন। 2 সপ্তাহ মানে কয় দিন? 14 দিন। 14 দিন। তাহলে একদিনে 10টা বিক্রি করলে 14 দিনে এই সংখ্যক বিক্রি করবে। তো এই সংখ্যক টাকা বিক্রি করার পরে বলতেছে যে সে কি পাবে? 4% কমিশন পাবে। তাহলে এখানে আমরা কত লিখব? এই যে 4% কমিশন লিখলাম। এখন কত হচ্ছে, এই প্রত্যেকটা নোটবুকের দাম কত? ওই যে দেখেন প্রশ্নে বলা আছে যে প্রত্যেকটা নোটবুকের দাম হচ্ছে 45 টাকা। তাহলে প্রত্যেকটা নোটবুকের দাম কত? এই যে 45 টাকা। তাহলে এই পাশে আমার টোটাল নোটবুকের হিসাব গেল। এখন আসেন পেন্সিল বক্সের হিসাব। প্রত্যেকটা পেন্সিল বক্সের দাম কত টাকা? এখানে বলা আছে যে প্রত্যেকটার দাম 80 টাকা। তো ঠিক আছে, আমি লিখলাম যে প্রত্যেকটার দাম হচ্ছে 80 টাকা। 80 টাকা কতদিন বিক্রি করবে? 14 দিন বিক্রি করবে। দিনে কতটা করে বিক্রি করে? দিনে কয়টা করে বিক্রি করবে? ওখানে বলা আছে যে দিনে 6টা করে বিক্রি করবে। তাহলে লিখে দিলাম দিনে 6টা করে বিক্রি করে। কত পার্সেন্ট কমিশন পাবে? ওখানে বলা আছে যে 20% কমিশন পাবে। তো 20% মানে হচ্ছে 1/5। তো যেহেতু হিসাবটা বড়, তো আমরা 20/100 লিখে দেবো, তাতে হিসাব করতে সুবিধা হবে। এখন জাস্ট আপনি ক্যালকুলেশন করেন, এই 0 আর এই 0 কেটে দেন। 5 এখানে 9 বার যাবে, 5 এখানে 2 বার যাবে, 2 এই 4-এর ভিতরে 2 বার যাবে। তাহলে দেখেন 14 দুগুণ 28, 28 আর 9 কত যায়? 8 9 72-এর 2, 28 আর 9, 8 9 72-এর 2 হাত থেকে 7, 9 দুগুণ 18-এর সাথে কত? 25, 252। নোটবুকের দাম হচ্ছে 252। আর এটার দাম কত দেখেন? 20 এটার ভিতরে 5 বার যাবে, 5 এটার ভিতরে 16 বার যাবে, 6 14 84, 84 আর 16 গুণ করলে কত হয়ে যাবে? 84 আর 16 যদি আমরা গুণ করে দেই, তাহলে আমরা পাবো 1344 টাকা। 1344 টাকা।
তাহলে দেখেন টোটাল কত টাকা কমিশন পাইছে। 1344-এর সাথে 252 যোগ করে দিলে 1596 আসে। 1596, এটাই উত্তর। এই 1596 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে সে নোটবুক আর হচ্ছে পেন্সিল বক্স থেকে 2 সপ্তাহে টোটাল 1596 টাকা কমিশন পাবে। দেখেন এরপর আসেন পরেরটাতে চলে যাই আমরা। ছয় নম্বর, দেখেন ছয় কি বলতেছে যে ইট কস্ট টাকা 1 to photocopy a sheet of paper. However, 2% discount is allowed on all photocopies done after first 1000 sheets. How much will it cost to copy 5000 sheets of paper? বলতেছে যে একটা কাগজের ফটোকপির দাম হচ্ছে 1 টাকা। যদি প্রথম 1000টি মানে প্রথম 1000 পৃষ্ঠা ফটোকপি করার পরে মোট ফটোকপির উপরে 2% ছাড় দেওয়া হয়, তাহলে 5000 ফটোকপি করালে কত টাকা দিতে হবে? 5000 ফটোকপি করালে কত টাকা দিতে হবে? খেয়াল করেন, বলতেছে যে 1 পৃষ্ঠা, আমরা সহজ করে বলি যে 1 পৃষ্ঠা ফটোকপি করলে আপনাকে 1 টাকা দিতে হবে। 1 পৃষ্ঠা ফটোকপি করলে 1 টাকা দিতে হবে। আপনি টোটাল ফটোকপি করেন কয় পেজ? 5000 পৃষ্ঠা। 5000 পৃষ্ঠা, এবং আপনাকে বলা হচ্ছে যে 5000-এর ভিতরে প্রথম 1000টা ফটোকপি করলে পার পিস 1 টাকা করে হলে আপনাকে 1000 টাকা লাগবে। 1000 টাকা লাগবে। আর বাদ বাকি থাকবে কত? এখনো 4000। 4000, তাহলে এই 4000 পৃষ্ঠা ফটোকপি করতে গেলে 1 টাকা করে লাগবে। কিন্তু বলতেছে যে 1000-এর ওপরে আপনি যতগুলো ফটোকপি করবেন তার জন্য কত টাকা ডিসকাউন্ট পাবেন? বলতেছে যে 2% ডিসকাউন্ট পাবেন। 2% ডিসকাউন্ট পাবেন। তাহলে এই 4000-এর উপরে আমি ডিসকাউন্ট পাচ্ছি কত? এই যে 2000 টাকা। তাহলে দেখেন কত টাকা লাগতেছে। এই 20 কেটে দিলাম, 40 দুগুণ 80 টাকা ডিসকাউন্ট পাচ্ছি। এই 80 টাকা আমার কি লাগতেছে? ডিসকাউন্ট পাচ্ছি। 80 টাকা আমি ডিসকাউন্ট পাচ্ছি। তার মানে আমি যদি 4000 পৃষ্ঠা ফটোকপি করি, আমার হিসাবে আসে কত? 4000 টাকা আসে। 4000 টাকা আসে, কিন্তু আমি ডিসকাউন্ট পাইছি কত? 80 টাকা। তাহলে এই 4000 থেকে যদি আমি এই 80 মাইনাস করে দেই, তাহলে থাকবে কত? 3920 টাকা লাগতেছে। অর্থাৎ যেখানে আমার 4000 লাগার কথা ছিল, সেখানে এই 2% ছাড়ের কারণে লাগতেছে কত? 3920 টাকা। তাহলে টোটাল এই 5000 পৃষ্ঠা ফটোকপি করতে আপনার কত টাকা লাগবে? 4000 করতে লাগবে 3920, আর এই প্রথম 1000 করতে লাগছে 1000 টাকা। তাহলে আপনার টোটাল কত লাগলো? 029, এই যে 4920 টাকা। এটাই উত্তর। 4920 টাকা লাগবে। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন এখানে বলতেছে যে 40% অফ 6% অফ 3/5 of a number is 504. What is 25% of 2/5 of that number? বলতেছে যে একটা সংখ্যার 3/5 60%-এর 40% সমান সমান 504 হয়, তাহলে সংখ্যাটার 2/5 25% সমান কত? খেয়াল করেন, এখানে একটা সংখ্যা নিয়ে কথা বলা হচ্ছে। এখন কথা হচ্ছে যে সংখ্যাটা কত, এটাকে আমাদের জানা আছে? জানা নাই। সো যেহেতু আমার সংখ্যাটা কত জানা নাই, তাই আমি ধরেই নিচ্ছি যে সংখ্যাটা হচ্ছে আমার n। সংখ্যাটা হচ্ছে আমার কত? n।
তো এই এন এর 40%, 40%, এই যে 40%, 40%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/5। তার মানে এই এন এর 2/5, তারপরে কত পার্সেন্ট? 60%। 60% মানে হচ্ছে 3/5। তাহলে এর আবার 3/5, তারপরে আবার কত? 3/5 সমান সমান কত? বলতেছে যে 504 হবে। তাহলে প্রথমে আগে আমাকে এন এর ভ্যালু ফাইন্ড আউট করা লাগবে। তাহলে এই এন সমান সমান কত হবে? খেয়াল করেন, আমরা যদি এখানে হিসাব করি যে 504 ইন্টু এই যে 1 3টা 5 মানে হচ্ছে উপরে 125 আর নিচে কত? 3 × 9, 9 দোকানো 18, 18। এখন আপনি এটা ক্যালকুলেশন করেন, 9 দিয়ে ভাগ করা যাবে, 9 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে, তার মানে 18 দিয়েও যাবে। 18 দিয়ে যদি ভাগ করি তাহলে 18 দোকানো 36, 144, তাহলে 8 18 হচ্ছে 144, 28 বার যাবে। 28 আর 125 গুণ করলে কত হয়ে যাবে দেখেন তো? 2800, 2800 আর হচ্ছে আপনার 25, না 3500 হয়ে যায়, 3500। তাহলে নাম্বারটা আমার কত? এই যে 3500, নাম্বারটা আমার কত ছিল ভাই? 3500 ছিল। এখন বলতেছে যে এই যে নাম্বারটা আপনি পাইলেন 3500, এইটার 25%, তার আবার 2/5 মান কত? এইটার 25% এবং 2/5। তাহলে খেয়াল করেন, আমি মানে এই যে 3500 লিখলাম, 3500 35%, সরি 25%, 25%, তার আবার কত? 2/5। এখন আপনি আমাকে বলবেন যে ভাই আপনি এখানে 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কেন নিলেন না? আপনি তো চাইলেই 25%-এর ফ্র্যাকশনাল ভ্যালু 1/4 নিতে পারতেন। এখন কথা হচ্ছে যে এইটা আসলে ডিপেন্ড করবে যে আপনি মানে পরিস্থিতির উপরে, হিসাব কোনটাতে আমার সুবিধা হয় সেটার উপর ডিপেন্ড করবে। আমি যদি এখানে 1/4 ধরি তাহলে 4 দিয়ে এই 300 মানে 3500-কে ভাগ করা লাগতো, একটা বড় সংখ্যা। তার চেয়ে বরং এটাই সহজ না, এটাকে আমি 25% লিখি, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে দিব, 5 দিয়ে 25-কে 5 বার ভাগ করে দিব, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? 35 দোকানে 70, 70 আর 5-এ গুণ করলে কত হয়ে যাবে? 350 হয়ে যাবে। খুব ইজিলি করা যাবে। তো এটা ডিপেন্ড করবে যে কখন আপনি ফ্র্যাকশনাল ভ্যালু ধরে হিসাব করবেন আর কখন আপনি পার্সেন্টেজ ভ্যালুটাই রেখে দিবেন। এটা আপনি নিজেই বুঝতে পারবেন না, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ব্রেন অটো ইনস্ট্রাকশন দিবে যে এখন এটা করো, এখন এটা করো না। ঠিক আছে, 350 হচ্ছে সঠিক উত্তর। পরেরটাতে যান, 8 নাম্বার। দেখেন 8 নম্বরে বলতেছে যে ইন অ্যান এক্সামিনেশন 65% অফ দ্য টোটাল এক্সামিনিজ পাসড ইফ দ্য নাম্বার অফ ফেইলার্স ইজ 420 দ্য টোটাল নাম্বার অফ এক্সামিনিজ ইজ হোয়াট। বলতেছে যে একটা পরীক্ষায় 65% শিক্ষার্থী পাশ করছে আর ফেল করা শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 420 জন, তাহলে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত? টোটাল পরীক্ষার্থীর সংখ্যা কত? কিছুক্ষণ আগেও বলে আসছি, বারবার সেম কথা বলবো যে যে কোনো কিছু শুরুতে আমার 100% থাকবে। যে কোনো কিছু শুরুতেই কত পার্সেন্ট থাকে? 100% থাকে। তাহলে খেয়াল করেন, আমার টোটাল স্টুডেন্ট হচ্ছে 100%। এই 100%-এর ভিতরে বলতেছে যে পাস করছে আপনার 65%, তার মানে ফেল করছে কতজন? 65 থেকে 100 বাদ দিলে কত পাবেন আপনি? 35% পাবেন। তার মানে এই 35% হচ্ছে কি? ফেল করা স্টুডেন্ট। 35% হচ্ছে আপনার ফেল করা স্টুডেন্ট। তো আমার এখানে যেটা 35%, আমার এখানে যেটা 35% প্রশ্নে, সেটা কত? 420। আমাকে ফাইন্ড আউট করা লাগবে এই 100%-এর ভ্যালুটা কত। তাহলে দেখেন এই 100 সমান সমান কত হয়ে যাবে? 7 এখানে 60 বার, 7 এখানে 5 বার, 5 এখানে 12 বার, 12 আর 100 গুণ করে দিলেই উত্তর পেয়ে যাবেন যে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 1200 জন। 1200 এরকম ছোট ছোট ম্যাথ দেয় কিন্তু।
পরেরটাতে যান, 9 নাম্বার। এখানে বলতেছে যে দেয়ার আর 340 ভ্যাকেন্সিজ ফর এ পার্টিকুলার পোস্ট ইন অ্যান অর্গানাইজেশন। Experience shows that 15% of the candidates interviewed get rejected. How many candidates should be interviewed to fill all the vacancies? বলতেছে যে ধরে নেন যে একটা প্রতিষ্ঠান মানে একটা প্রতিষ্ঠানে 340টা পোস্ট ফাঁকা আছে, একটা প্রতিষ্ঠানে 340টা পোস্ট ফাঁকা আছে। তো দেখা যায় যে 15% ইন্টারভিউ দেওয়া প্রার্থীকে বাদ দেওয়া হয়, মানে যারা ইন্টারভিউ দিচ্ছে তাদের ভিতরে 15%কে বাদ দিচ্ছে। তো এখানে বলতেছে যে শূন্য পদগুলি পূরণের জন্য কতজন প্রার্থীর ইন্টারভিউ নিতে হবে। শূন্য পদগুলি পূরণের জন্য কতজনের ইন্টারভিউ নিতে হবে, অর্থাৎ এই 340 জনকে চাকরি দিতে গেলে আপনি কতজনের ইন্টারভিউ নেবেন, বিষয়টা খেয়াল করেন। আপনি জানেন না যে কত পার্সেন্ট মানুষ ইন্টারভিউ দিবে, কিন্তু এটা জানেন যে যতজনই দেখ সেটাকে আমি কি বলবো, 100% বলবো, 100%। তাহলে দেখেন আমি এখানে টোটাল মানুষের সংখ্যা কত ধরলাম, 100% মানুষ, 100% মানুষ, এরা সবাই ইন্টারভিউ দিতে আসছে। তো বলতেছে যে অভিজ্ঞতায় বলতেছে বা দেখা যায় এই 100 জন ইন্টারভিউ দিলে 15 জনকে বাদ দিয়ে দেয়। 100 জন ইন্টারভিউ দিচ্ছে, তার ভিতরে 15 জনকে বাদ দিয়ে দেয়। তো ঠিক আছে, 100 থেকে যদি আমি 15 জনকে বাদ দিয়ে দেই, তাইলে আমি চাকরি দেই কতজন মানুষকে, 85 জনকে, 85% মানুষকে আমি চাকরি দেই। তো এই 85%-এর ভ্যালুই প্রশ্নে দেয়া আছে 340। ঠিক আছে, এই 85%-এর ভ্যালুই প্রশ্নে দেয়া আছে কত, 340। আমাকে বের করতে হবে এই 100%-এর ভ্যালু কত। তাহলে 340 ইন্টু 100 ডিভাইডেড 85। 17 এখানে 20 বার, 17 এখানে 5 বার, 5 এখানে 4 বার, 4 100 কত হয়ে যায়, এই যে 400। এই 400 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে যান, 10 নম্বর। দশ নম্বরে বলতেছে যে ইফ এ বাকেট ইজ 80% ফুল দেন ইট কন্টেইনস 2 liters মোর ওয়াটার দেন when it is 66 whole 2/3% ফুল হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য বাকেট। ঠিক আছে, তাতে এখানে বলা হচ্ছে যে যদি একটা বালতি 80% ভর্তি থাকে তবে এটি আরো 2 লিটার জল বেশি ধরতে পারে যখন এটি 66 সমস্ত 2/3% ভর্তি থাকে তার চেয়ে। তো বালতিটির ধারণ ক্ষমতা কত, একদম সহজভাবে বলি, যদি আমি আমার নিজের মতো করে বলি প্রশ্নের কথা বাদ দিয়ে, যে ধরে নেন যে একটা বালতি 66 সমস্ত 2/3% ফিল করা আছে, 66 সমস্ত 2/3% ফিল করা আছে। আপনি যদি সেখানে আরো 2 লিটার পানি অ্যাড করে দেন তাহলে বালতির 80% পূর্ণ হয়ে যাবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ভাই বালতিটার ধারণ ক্ষমতা কত, তুমি সেটা বের করে দেখাও। খেয়াল করেন এই ম্যাথগুলো খুব ইজিলি সলভ করা যায় আপনি যদি এইভাবে চিন্তা করতে পারেন। দেখেন প্রথমে হচ্ছে 80%, 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 4/5। তারপরে যে আছে 66 সমস্ত 2/3%, 66 সমস্ত 2/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত, 2/3। তো আমি আপনাদেরকে বিভিন্ন অধ্যায়ে বলে আসছি যে যখনই আপনি প্রশ্নে ফ্র্যাকশন পাবেন তখনই সেইগুলোর লসাগু করে একটা টোটাল মান ধরে নেবেন। তো এখানে আমরা দুইটা ফ্র্যাকশন পাইছি, ঠিক আছে, একটা হচ্ছে আপনার 4/5 আর একটা হচ্ছে আপনার 2/3, তাই না? তো এই যে 5 আর 3 এই দুইটার যদি আমি লসাগু করি তাহলে বালতিটার টোটাল ক্যাপাসিটি পাবো, যে 3 আর 5 গুণ করে দিলে 15 পেয়ে যাব।
3 আর 5 এর লসাগু কত? 15। সো আমি ধরেই নিচ্ছি বালতির ক্যাপাসিটি আমার 15। এখন প্রশ্ন আপনাকে বলা হচ্ছিল যে এই 15 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন বালতি 66 সমস্ত 2-3% ফিল থাকে। 66 সমস্ত 2-3% মানে হচ্ছে 2/3 অংশ পূর্ণ থাকে। তো 15 2/3 অংশ কত? আপনি বলবেন যে ভাই 5 দুগুণ 10। তো বলতেছে যে আপনি যদি এই 10 লিটারের সাথে এই 10-এর সাথে আপনি যদি আরো 2 লিটারকে যোগ করে দেন, মানে 10 লিটার পানির সাথে যদি আরো 2 লিটার পানি অ্যাড করে দেন, তাহলে বালতিটা কি হবে? তার ধারণ ক্ষমতা হচ্ছে 15, এইটার 80%। 80% মানে হচ্ছে এই যে 4/5 অংশ পূর্ণ হয়ে যাবে। তো 15-র 4/5 কত? 5 এখানে কতবার যাবে? 3 বার যাবে। 3 আর 4 গুণ করলে কত হয়ে যাবে? এই যে 12 হয়ে যাবে। তো এই প্রশ্নটাতে কাকতালীয় ভাবে কি হয়েছে দেখেন, যখন আমার এখানে বালতিতে পানি ছিল 10 লিটার, তারপরে আমি 2 লিটার অ্যাড করার ফলে আমার কত হয়েছে? 12 লিটার। এটা আসলে কাকতালীয় ভাবে মিলে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এই বোর্ডে প্রথমে ছিল 10, পানি অ্যাড করার পরে হয়ে গেছে কত? 12। তারপরে বাড়লো কত লিটার? 2 লিটার বেড়ে গেল। তো আমাদের এখানে যেটা 2 লিটার বাড়ছে, প্রশ্নও বলতেছে যে 2 লিটার পানি আপনি অ্যাড করে দিয়েছেন। তাহলে আমাদের এখানে যেটা 2, প্রশ্নের এখানেও সেই একই 2। তাহলে 2 পার্ট যদি 2 হইতে পারে, 1 পার্ট কত হবে? আপনি বলবেন যে ভাই 1 পার্ট 1 হবে। তাহলে আমাদের চাইছে যে বালতির ধারণ ক্ষমতা কত? তো বালতির ধারণ ক্ষমতা হচ্ছে, আপনি ধরে নিছিলেন 15, তাহলে 1 পার্ট 1 হলে এই 15 পার্ট কত হয়ে যাবে? আপনি বলবেন যে 15ই হবে। তার মানে এই 15 লিটারই হচ্ছে ওই বালতির ধারণ ক্ষমতা। ঠিক আছে, 15 হচ্ছে সঠিক উত্তর। পরেরটাতে যান, 11 নম্বর। দেখেন 11 নম্বরে বলা হচ্ছে যে দ্য পপুলেশন অফ এ টাউন ইনক্রিজড ফ্রম 1,75,000 to 2,62,500 in a decade. The average percent increase of population per year is what? বলতেছে যে একটা শহরের জনসংখ্যা 10 বছরে 1,75,000 থেকে 2,62,000 হয়ে যায়, তাহলে প্রতি বছরে গড়ে কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পায়? প্রতি বছরে কত শতাংশ জনসংখ্যা বৃদ্ধি পাবে, এটা আপনাকে বের করতে হবে। খুব সহজ একটা ম্যাথ। এই টাইপের একটা ম্যাথ মনে হয় ব্যাংকে আসছিল। দেখেন, আপনাকে প্রথমে বের করতে হবে যে জনসংখ্যা 10 বছরে কত বেড়ে গেল। 10 বছরে কত বেড়ে গেল। তো এখানে খেয়াল করেন, আমার এখানে বেড়ে হয়ে যায় কত? 2,62,500। আর প্রথমে কত ছিল? 1,75,000 ছিল। তাহলে জনসংখ্যা বাড়লো কত? এখানে খেয়াল করেন কত জনসংখ্যা বাড়ছে এখানে। আমরা যদি এই দুইটা বিয়োগ করে দিই, 2,62,500 থেকে 1,75,000 বিয়োগ করে দিই, তাহলে আমরা পাবো কত? মোটামুটি 87,500 মতো পাবো। 87,500 মতো পাবো যে 10 বছরে জনসংখ্যা 87,500 বেড়ে গেছে। তাহলে বলতেছে যে কত শতাংশ বাড়লো? 10 বছরে জনসংখ্যা কত শতাংশ বেড়ে গেল? তার মানে এই 87,500 পার্সেন্টেজে কত, এইটা আপনাকে বের করতে হবে। তো শুরুতে কত ছিল? 1,75,000। তো এই যে 1,75,000 সাপেক্ষে বেড়ে গেছে কত? 87,500। তাহলে কত শতাংশ বেড়ে গেল হিসাব করেন। এখান থেকে 3 শূন্য কেটে দেন, 3 শূন্য কেটে দেন। 25 এটার ভিতরে 7 বার যাবে। 25 এটার ভিতরে 3 25 75, 125 মানে হচ্ছে 350 বার, 350। তাহলে দেখেন 7 এটার ভিতরে কতবার যাবে? 50 বার, তাই না? তাহলে কত হচ্ছে? 50%। এখন কাহিনী হচ্ছে এইটা তো 10 বছরে বাড়লো 50%।
10 বছরে তো 50% বাড়লো। তো প্রশ্ন আপনাকে কি বের করতে বলতেছে? প্রশ্নে বলতেছে যে ভাই গড়ে কত বাড়ছে, 10 বছরে গড়ে কত বাড়ছে। তো আপনি কি করবেন, এই 10 বছর দিয়ে এই 50কে ভাগ করলেই তো উত্তর বের হয়ে আসে যে 5%, অর্থাৎ গড়ে 5% করে জনসংখ্যা প্রতি বছর বেড়ে গেছে। ঠিক আছে, এটাই উত্তর। বোঝা গেছে কিনা? পরেরটাতে যান, বহুল আলোচিত ম্যাথ, বিভিন্ন জায়গায় আসছে। এত মনে রাখেন কেমনে ভাই? আমি ওইভাবে বলতে পারি না যে এটা অমুক ব্যাংকে আসছে, তবে এইটা আমি আন্দাজ করতে পারি যে হ্যাঁ, মানে প্রশ্ন পরিচিত হইলে তখন মনে হয় যে না, এটা কোথাও না কোথাও আসছে, কোন একটা ব্যাংকে আসছে। দেখেন এখানে বলতেছে যে a student multiplied a number by, এখানে একটু কোয়েশ্চেনটা একটু কারেকশন করে নেন। ঠিক আছে, কোয়েশ্চেনটা একটু কারেকশন করে নেন। আপনাদের প্রশ্নে প্রথমে 5/3 দেয়া আছে, আপনাদের প্রথমে 5/3 দেয়া আছে। ঠিক আছে, এই 5/3 জায়গায় হবে হচ্ছে আপনার 3/5, আর পরেরটা দেয়া আছে হচ্ছে 3/5, এইটা হয়ে যাবে হচ্ছে আপনার 5/3। ঠিক আছে, এটা একটু ঠিক করে নেন। হ্যাঁ, একটু ঠিক করে নেন। প্রথমটাতে 5/3 আছে, ওই 5/3 জায়গায় হবে 3/5, আর পরেরটা 3/5 দেওয়া আছে, ওখানে হবে 5/3। দেখেন, তো এখানে বলা হচ্ছে যে এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 instead of 5/3. Instead of 5/3, what is the percentage error in the calculation? বলতেছে একটা ছাত্র একটা সংখ্যাকে 3/5 দ্বারা গুণ করছে, কিন্তু গুণ করার কথা ছিল 5/3 দ্বারা। খেয়াল করেন, একটা সংখ্যাকে গুণ করার কথা ছিল 5/3 দ্বারা, কিন্তু স্টুডেন্ট গুণ করছে কত দ্বারা? 3/5 দ্বারা। এতে করে হিসাবে ভুল হয়েছে। তো এই ভুলের পরিমাণটা বের করতে হবে। ভুলের পরিমাণটা বের করতে, প্রশ্নটা বোঝেন। আমি আপনাকে বললাম যে ভাই এইটা আপনাকে একটা সংখ্যা দিলাম, এই সংখ্যার সাথে আপনি 5/3 গুণ করে দেন, এটা হচ্ছে আপনার সঠিক। ঠিক আছে, আপনি কি করলেন? আপনি করলেন এই n সংখ্যার সাথে 3/5 গুণ করে দিলেন, 3/5 গুণ করে দিলেন। ঠিক আছে, তাহলে এখানে আসলে আপনার, আমি তো ভুল লিখলাম না, না না ঠিকই আছে, ঠিক আছে। অর্থাৎ সংখ্যাটা ছিল n, এইটার সাথে আমি আপনাকে বললাম যে ভাই 5/3 দ্বারা গুণ করে দেন। আপনি করলেন সংখ্যাটার সাথে 3/5 দ্বারা গুণ, এতে করে অবশ্যই হিসাবে ত্রুটি হবে। তো এই ত্রুটিটা কত পার্সেন্ট, মানে এই ভুলটা কত পার্সেন্ট, এই ভুলটা কত পার্সেন্ট, এইটা আপনাকে বের করতে হবে। এখন সবার প্রথমে খেয়াল রাখতে হবে যে ভাই কোন সংখ্যার সাথে আপনি আসলে গুণ করতে বলছিলেন, সেই সংখ্যাটা কত, আগে এইটা বের করতে হবে। তো সংখ্যা তো আমরা ইজিলি বের করতে পারবো, কারণ এই প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এইটা একটা ফ্র্যাকশন, এইটা একটা ফ্র্যাকশন। তার মানে এই 5 আর এই 3, এই দুইটার লসাগু করে দিব, এই দুইটার লসাগু করে দিব। তো 3 আর 5-এর লসাগু কত হবে? 15 হবে না? 15। তাহলে আমি ধরেই নিচ্ছি যে ভাই সংখ্যাটা হচ্ছে আমার
15। এই 15 সাথে আমি আপনাকে গুণ করতে বলছি কত, 5/3, 5/3। তাহলে 3 এই 15-এর ভিতরে 5 বার, 5 5 কত হয়ে যাবে, 25 হয়ে যাবে। এটা হচ্ছে আপনার সঠিক। আপনি কি করলেন, এই 15-র সাথে গুণ করলেন কত দিয়ে, 3/5 দিয়ে গুণ করে দিছেন। তো 3/5 দিয়ে গুণ করার ফলে সংখ্যাটা হয়ে গেছে কত, 9 হয়ে গেছে, 9 হয়ে গেছে, যেটা আপনার ভুল। তো বলতেছে যে তাহলে এখানে ভুল কত হইল, আপনি কি পরিমাণ ভুল করলেন। আপনার রেজাল্ট আসার কথা 25, মানে গুণফল আসার কথা 25, সেখানে আপনার গুণফল আসছে কত, 9। তার মানে গুণফল কত কম আসছে বা ভুল কত হইল। আপনি বলবেন যে ভাই 16 ভুল হয়েছে, 16-র কম বাড়া হয়েছে। তাহলে এই ভুলের হিসাবটা কার উপর করতে হয়, সবসময় মাথায় রাখবেন, ভুলের হিসাবটা করতে হবে সঠিক হিসাবের সাপেক্ষে। তাহলে আমার সঠিক হিসাব কত, এই 25, এই 25-এর সাপেক্ষে আমার ভুল কত হয়েছে, 16 ভুল হয়েছে। তাহলে এই 25-এর সাপেক্ষে 16টা কত পার্সেন্টের সমান, এটা বের করা লাগবে। তাহলে 25 100-র ভিতরে 4 বার যাবে, 4 আর 16 কত হয়ে যায়, এই যে 64%। তার মানে ভুলের পরিমাণ হচ্ছে আমার 64%। এটাই উত্তর, 64%। হ্যাঁ, এটা এই ম্যাথটা গতকালকেও করাইছি। আপনারা তো 1 নম্বর ব্যাচে ছিলেন, 2 নম্বর ব্যাচে গতকালকে করাইছি এটা। তেরো নম্বরে যান, 13 পরেরটাতে যান। দেখেন, এখানে বলা হচ্ছে যে এ টেম্পো ইজ ইনসিওর্ড টু দ্য এক্সটেন্ট অফ 4/5 অফ ইটস অরিজিনাল ভ্যালু if the premium on it at of 1.3% amounts to টাকা 910. The original value of the tempo is what? বলতেছে যে একটা টেম্পোর তার আসল দামের, একটা টেম্পো তার আসল দামের 4/5 অংশ দিয়ে বিমা করা হয়। অর্থাৎ একটা টেম্পোর যা দাম তার 4/5 অংশ দাম দিয়ে আপনি বিমা করলেন। তারপরে বলতেছে যে ইফ দ্য প্রিমিয়াম অন ইট অ্যাট অফ 1.3% অ্যামাউন্টস টু টাকা 910, যদি 1.3% হারে মোট 910 টাকা প্রিমিয়াম দেওয়া হয়, তাহলে ওই টেম্পোটার প্রকৃত মূল্য কত, মানে আপনি কিনছিলেন কত টাকা দিয়ে বা ওই টেম্পোটার ক্রয় মূল্য কত, এটা আপনাকে বের করতে হবে। ভাই খেয়াল করেন, খুব ইজি একটা ম্যাথ। আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ চিন্তা করেন। আপনি টেম্পোর প্রকৃত মূল্য কত বা দাম কত এটা আপনার জানা নাই, আপনি ধরে নেন। যেহেতু আমি জানি না, আমি ধরেই নিচ্ছি টেম্পোর প্রকৃত মূল্য হচ্ছে পি টাকা। টেম্পোর প্রকৃত মূল্য কত, পি টাকা। তাহলে আমি বিমা করছি কত, বলতেছে যে এই আসল দামের 4/5 অংশ টাকা দিয়ে। তাহলে আসল দাম এর মানে হচ্ছে গুণন এইটার 4/5 অংশ টাকা দিয়ে আমি বিমা করছি। বিমা থেকে প্রিমিয়াম কত পাওয়া যায়, বলতেছে যে এই টাকার 1.3%। তাহলে এই টাকার 1.3% টাকা, 1.3%। তাহলে এই টাকার 1.3%-এ টোটাল প্রিমিয়াম কত পাওয়া যায়, ওই যে দেখেন প্রশ্নে বলা আছে যে 910 টাকা পাওয়া যায়। তো আমি লিখে দিলাম এখানে যে এইটা হিসাব করলে আমি 910 টাকা পাবো। এখন এখানে একটা কথা আছে, এই যে দশমিকটা দেখতে পাচ্ছি না, এই দশমিকটাকে উঠে দিব। দশমিকের পরে যেহেতু একটা ডিজিট আছে, তাই আমি এখানে একটা শূন্য বসায় দিব। ঠিক আছে, এখন আপনি ক্যালকুলেশন করেন। 13 দিয়ে এই 91-এর ভিতরে 7 বার যাবে, 70। ঠিক আছে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি যে পি ইকুয়াল টু 70 ইন্টু 5 ইন্টু এই 1000, নিচে কত, এই যে 4। তাহলে দেখেন 2 এটার ভিতরে যাবে 35 বার, 2 এটার ভিতরে যাবে হচ্ছে 500। তাহলে পি সমান সমান কত দাঁড়াবে, 5 500 কত, 2500। 2500 আর 35, 2500-র সাথে 35 গুণ করেন, কত আসে দেখেন। 2500-র সাথে 35 গুণ করলে কত আসবে,
2500 সাথে যদি আমরা 35কে গুণ করে দিই তাহলে আমরা পাবো 87,500 টাকা। এটাই উত্তর, যে ওই টেম্পোটার প্রকৃত মূল্য ছিল 87,500 টাকা। ঠিক আছে, পরেরটাতে যান, 14 নম্বর। দেখেন, এখানে বলা হচ্ছে যে এ পার্সন হু স্পেন্ডস 66 whole 2/3% of his income is able to save টাকা 1200 per month. His monthly expenses are what? বলতেছে যে একজন লোক তার আয়ের 66 সমস্ত 2/3% টাকা খরচ করে, 66 সমস্ত 2/3% টাকা খরচ করে এবং প্রতি মাসে 1200 টাকা জমা করে। তাহলে তার মাসিক খরচ কত? টাকা? খেয়াল করেন, এখানে বলেই দিছে যে একজন মানুষ যত টাকা ইনকাম করবে তার 66 সমস্ত 2/3% টাকা খরচ করবে। তাহলে কিছুক্ষণ আগে আমরা দেখছি এই 66 সমস্ত 2/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? 2/3। এই 2/3 মানে কি? 66 সমস্ত 2/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 2/3, মানে হচ্ছে ওই মানুষটা 3 টাকা ইনকাম করে 2 টাকা খরচ করে। ঠিক আছে, কারণ প্রশ্ন তো বলেই দিছে সে যা ইনকাম করে তার 66 সমস্ত 2/3% টাকা খরচ করে। তো 66 সমস্ত 2/3% মানেই হচ্ছে 2/3। তো 2/3-এর ভিতরে আমি ধরে নিব যে 3 টাকা হচ্ছে তার ইনকাম, 2 টাকা হচ্ছে তার খরচ। তাহলে 3 টাকা খেয়াল করেন, আমার ইনকাম থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে আমি কি পাবো? সেভিংস পাবো। তাহলে ইনকাম হচ্ছে 3 টাকা, এক্সপেন্ডিচার হচ্ছে 2 টাকা, সেভিংস কত? 1 টাকা। তো এখানে আমার যেটা সেভিংস হচ্ছে 1 টাকা, প্রশ্নে সেটা কত? 1200 টাকা। তাহলে দেখেন, এই এক পার্ট যদি 1200 হইতে পারে, আমাকে বলতেছে যে ভাই তোমার খরচ কত? তাহলে খরচ হচ্ছে 2 পার্ট, তাহলে 2 পার্ট সমান সমান কত হবে? এই যে 2400 টাকা। এই 2400 টাকায় উত্তর। এরকম যত কঠিন ভ্যালুই দেয়া থাকুক না কারণ আপনার যদি মানে ফ্র্যাকশনাল ভ্যালুগুলো যদি জানা থাকে আপনি খুব ইজিলি সলভ করতে পারবেন। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন, এখানে বলতেছে যে টু টেইলার্স X and Y are paid a total of টাকা 550 per week by their employer. If X is paid 20% more than the sum paid to Y, how much is Y paid per week? বলতেছে যে দুইজন দর্জি X এবং Y কে প্রতি সপ্তাহে 550 টাকা দেয়া হয় তাদের কাজের বিনিময়ে। তো যদি X কে যে টাকা দেয়া হয় তার চেয়ে 20% বেশি টাকা Y কে দেয়া হয়, এখানে কি বলতে, ইফ এক্স ইজ পেজ 20% মোর দেন দ্য, সরি, বলতেছে যে ওয়াই কে যত টাকা দেয়া হবে তার চেয়ে 20% টাকা যদি এক্স কে দেওয়া হয়, হাউ মাচ ইজ ওয়াই পেইড পার উইক? তাহলে ওয়াই কে সপ্তাহে কত টাকা বেতন দেওয়া হয়? ওয়াই কে সপ্তাহে কত টাকা বেতন দেওয়া হয়? এখানে দেখেন, এখানে একটা পার্সেন্ট আছে, সেটা হচ্ছে কত? 20%। এই 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালু কত? এই যে 1/5।
তো প্রশ্নে তো আপনাকে বলেই দিছে যে এক্স ওয়াই এর চেয়ে বেশি টাকা বেতন পাবে, এক্স পাবে ওয়াই এর চেয়ে বেশি টাকা বেতন, তাহলে এখানে এক্স এবং ওয়াই এর বেতনের অনুপাত করতে পারি। তো প্রশ্ন বলেই দিছে যে এক্স ওয়াই এর চেয়ে 20% বেশি পাবে। 20% মানে হচ্ছে 1/5, 1/5 মানে হচ্ছে 5-এর উপরে 1 টাকা বেশি পাবে। 20% বেশি পাওয়া মানে 5 টাকার উপরে 1 টাকা বেশি পাওয়া। তার মানে এখানে ওয়াই পাবে কত টাকা? 5 টাকা, আর এক্স 1 টাকা বেশি পাবে, অর্থাৎ 6 টাকা পাবে, 6 টাকা। এখন প্রশ্নে আপনাকে বলে দেয়া আছে যে এক্স আর ওয়াই দুইজন মিলে পাবে 550 টাকা। তাহলে এখানে দুইজন মিলে কত টাকা পাইলো? আপনি বলবেন যে ভাই 11 টাকা। তো আমাদের এখানে যেটা 11 টাকা, প্রশ্নে সেইটাই কত? 550 টাকা। তাহলে এক পার্ট কত হবে? আপনি বলবেন যে 50 টাকা। প্রশ্নে জিজ্ঞাসা করছে যে ওয়াই কত টাকা পায়, তাহলে ওয়াই পায় 5 টাকা। তাহলে 5 পার্ট সমান সমান কত হয়ে যাবে? এই যে 250 টাকা। এই 250 টাকার উত্তর। 20% করে নেন, যদি 120 দেওয়া থাকে করে নেন হচ্ছে 20%, যে এক্স ওয়াই এর চেয়ে 20% বেশি টাকা বেতন পাবে। 120 লেখা থাকলে 20% করে নেন দয়া করে। ঠিক করে নেন, ঠিক করে নেন, 20% হবে। একশো 20-কে 20 বানায় দেন। প্রশ্ন তো আপনাকে বলেই দিছে 20% বেশি, আপনাকে তো বুঝে নেওয়ার কিছু নাই। প্রশ্নে তো আপনাকে বলেই দিছে যে 20% বেশি। তো 20% মানে কি? 1/5। 1/5 মানে কত? 5-এর উপরে 1 বেশি। প্রশ্ন তো বলেই দিছে। পরেরটা যান, 16 নাম্বার। ষোলোতে বলা হচ্ছে যে এ মান্থলি রিটার্ন রেলওয়ে টিকিট কস্ট 25% মোর দেন আ সিঙ্গেল টিকিট। এ উইকস এক্সটেনশন ক্যান বি হ্যাড ফর দ্য ফর্মার বাই পেইং 5% of the monthly ticket's cost. If the money paid for the monthly ticket with extension is টাকা 84, the price of the single ticket is what? বলতেছে যে খেয়াল করেন, এ মান্থলি রিটার্ন রেলওয়ে টিকিট, একটা মাসিক ফেরত আসার রেলের টিকিটের দাম 25% বেশি হবে একটা একক টিকিটের চেয়ে। তো 1 সপ্তাহ সময় বাড়ানোর জন্য পুরনো মাসিক টিকিটের দামের 5% প্রদান করতে হয়। যদি মাসিক টিকিটের দাম 84 টাকা হয়, তবে একটা সিঙ্গেল টিকিটের দাম কত হবে? একটা সিঙ্গেল টিকিটের দাম কত হবে? খেয়াল করেন, প্রশ্নটা অনেক প্যাচের, আপনি সহজভাবে চিন্তা করেন। এখানে 2 ধরনের টিকিট পাওয়া যায়, ঠিক আছে? 2 ধরনের টিকিট। একটা হচ্ছে মানে সাধারণত কি হয়, ধরেন যে আপনি কোনো একটা কাজে, ধরেন যে আপনি পরীক্ষা দিতে চিটাগাং থেকে ঢাকায় আসবেন, চিটাগাং থেকে ঢাকায় আসবেন। তো আপনি চিটাগাংয়ে হয়তো আজকে রাতে আপনি উঠলেন, 10টার গাড়িতে উঠলেন, সকালবেলা নামবেন, সারাদিন পরীক্ষা দিয়ে টুকটাক কাজ সেরে আবার রাতের ট্রেনে করে আপনি চিটাগাং ফেরত আসবেন। তো আমরা সাধারণত কি করি, যে আমরা যাওয়া এবং আসা 2টার টিকিটই একসঙ্গে কেটে নিই, কারণ ঢাকায় থাকার জায়গা নাই আমাদের, ঠিক আছে? তো আমরা যাওয়া আসার 2 ধরনের টিকিটে কাটি। তো এখানেও সেটাই বলতেছে যে রিটার্ন টিকিট সহ, মানে যাওয়া এবং আসা, তো এইটাকে আমি বলতেছি রিটার্ন টিকিট, ঠিক আছে? আর হিসেবে সম্বোধন করতেছি। রিটার্ন মানেই বুঝে নেবেন যে যাওয়া এবং আসা 2টা, আর সিঙ্গেল মানে হচ্ছে যে শুধু আমি যাওয়ার সময় টিকিট কেটে চলে গেলাম, ফিরবো কবে জানি না, যেদিন ফিরবো সেদিন কেটে আবার বাসায় চলে আসবো,
ঠিক আছে, সেটাকে আমরা কি বলি, সিঙ্গেল টিকিট। তো এখানে দেখেন বলা হচ্ছে যে এই রিটার্ন টিকিটের দাম সিঙ্গেল টিকিটের চেয়ে 25% বেশি। রিটার্ন টিকিটের দাম সিঙ্গেল টিকিটের চেয়ে 25% বেশি। 25, দেখেন কনসেপ্ট আসলে বিভিন্নভাবে করা যায়। এটা আসলে আপনার নিজেরে দিয়ে যে আপনি কোনটা বোঝেন বা কোনটা সহজে আপনার মাথার ভিতরে যায়। এখানে আপনি নর্মালি এইভাবে চিন্তা করতে পারেন যে যেহেতু রিটার্ন টিকিটের দাম 25% বেশি, তার মানে এই সিঙ্গেলের দাম আপনি 100 ধরতে পারেন, এটার দাম 125 ধরেন। তারপরে আবার আমরা কি করি, এই 25 দিয়ে ভাগ করে এটারে 5 বানাই, এইটারে 4 বানাই। তো 2 বার লিখতে আপনার অন্তত পক্ষে 2 সেকেন্ড সময় নষ্ট হচ্ছে। তো ওই 2 সেকেন্ড সময়কে সেভ করার জন্য আমরা এই কনসেপ্টটা লাগাইতে পারি। যেহেতু রিটার্ন টিকিটের দাম বলেই দিছে 25% বেশি হবে, তো 25% মানে কি, 25% মানে হচ্ছে 1/4। 1/4 মানে হচ্ছে 4 টাকার উপরে 1 টাকা বেশি। তার মানে বোঝাই যাচ্ছে যে সিঙ্গেল টিকিটের দাম হচ্ছে আমার 4 টাকা, আর রিটার্ন টিকিটের দাম হচ্ছে 4 টাকার উপর 1 টাকা বেশি, মানে কত টাকা, 5 টাকা। 5 টাকা। এরপরে দেখেন বলা হচ্ছে কি, এ উইকস এক্সটেনশন ক্যান বি হ্যাড ফর দ্য ফর্মার বাই পেইং 5% অফ দ্য মান্থলি টিকিট কস্ট ইফ দ্য মানি পেইড ফর দ্য মান্থলি টিকিট উইথ এক্সটেনশন ইজ টাকা 84। বলতেছে যে ধরেন এমন হয় না যে কথার কথা, ধরেন এমন হইলো যে আপনি রিটার্ন টিকিটটা কাটছেন, কিন্তু দেখা গেল যে ওই দিন আপনার আসলে ফেরত আসা হচ্ছে না, আপনি আবার নতুন করে কোনো একটা কাজে আটকায় গেলেন, বা শুক্রবারে পরীক্ষা দিয়ে জানতে পারলেন যে শনিবারে আপনার অন্য আর একটা পরীক্ষা হবে। তো আমরা কি করি, আমরা টিকিট কাউন্টারে ফোন দিয়ে বলি যে ভাই একটু দেখেন না যদি একটু বাড়ানো যায়, বা এটার একটু শিডিউল করে রবিবারে করে দেওয়া যায় কিনা। বা আমরা কি করি, যে টিকিটটা বিক্রি করে দেই। প্রথম কাজ আমরা এটাই করি যে ভাই একটু সময়টা বাড়ানো যায় কিনা, কালকে আমি যাইতে পারতেছি না, এইটাতে আমাকে রবিবারে দিয়ে দেন, এটা কারো কাছে বিক্রি করে রবিবারের ওই সময়ের একটা টিকিট আমার কাছে দিয়ে দেন। আমরা তো এটাই বলি টিকিট কাউন্টারে। তখন টিকিট কাউন্টার থেকে কি বলে যে হ্যাঁ এটা তো করা যাবে না, করলে একটু টাকা বেশি লাগবে। তখন আপনি কি বলেন যে ঠিক আছে সমস্যা নয়, আপনি 100 টাকা বেশি নিয়েন, আপনি একটু কাজটা করে দেন। অর্থাৎ আপনি কি করতেছেন, আপনি টিকিটের ইয়েটাকে এক্সটেনশন করতেছেন, তার বিনিময়ে ওকে কিছু টাকা দিচ্ছেন, বা ও আপনার কাছ থেকে একটু টাকা বেশি নিচ্ছে। তো এখানে সেটা বলা হচ্ছে যে আপনি যদি টিকিটের ইয়েটাকে এক্সটেনশন করতে চান, তাহলে আপনাকে আগের চেয়ে 5% টাকা বেশি দিতে হবে। আগের চেয়ে কি করতে হবে, 5% টাকা বেশি দিতে হবে। তার মানে এখানে আগে আপনি রিটার্ন টিকিটের দাম ছিল 5 টাকা, আপনি যেহেতু এক্সটেন্ড করে নিছেন টাইমটা, তো বলতেছে যে এখন আর 5 টাকা দিয়ে হবে না, এখন আর 5 টাকা দিয়ে হবে না, এই 5-এর উপরে আরো 5% টাকা বেশি লাগবে। এই 5-এর ওপরে আরো কত পার্সেন্ট টাকা বেশি লাগবে, 5% টাকা বেশি লাগবে। তো এই 5-এর 5% সমান সমান কত, এই যে 0.25 টাকা, 0.25 টাকা। অর্থাৎ আগে রিটার্ন টিকিটের দাম ছিল কত, 5 টাকা। এখন এই রিটার্ন টিকিটের দাম 5% বেড়ে হয়ে যাবে কত, বলতেছে যে 5 টাকা 25 পয়সা হয়ে যাবে, 5 টাকা 25 পয়সা হয়ে যাবে। তো দেখেন প্রশ্নে আমাদেরকে বলেই দেয়া আছে যে এই 5.25%-এর ভ্যালু প্রশ্ন দেওয়া আছে। ওই যে দেখেন লেখা আছে যে ইফ দ্য মানি পেইড ফর দ্য মান্থলি টিকিট ইজ টাকা 84 উইথ এক্সটেনশন, বলতেছে যে এক্সটেন্ডেড টাইম সহ টিকিটের দাম পড়বে 84 টাকা। তো আমাদের এখানে যেটা 5 টাকা 25 পয়সা প্রশ্নে, সেটা কত, 84 টাকা। তো আমি আগে বের করব এই 5-এর মান, এই 5-এর মান বের করলে এটার মানও আমার বের হয়ে যাবে। তাহলে 5 টাকা 25 পয়সা সমান সমান 84 হলে এই 5-এর ভ্যালু কত হয়ে যাবে, দেখেন এখানে যদি আমি 5.25 লিখি, তাহলে উপরে এই দশমিক তুলে দেওয়ার কারণে আমাকে কত লিখতে হবে, 100 লিখতে হবে, 100। এখন দেখেন কাটাকাটি করা যায় কিনা, 525-কে 25 দিয়ে আমরা ভাগ করতে পারি। 525-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে 21 পাবো। 525-কে 25 দিয়ে ভাগ করলে 21 পাওয়া যায়, 25 দিয়ে কে ভাগ করলে 4 পাওয়া যায়, 21 দিয়ে 84-কে ভাগ করলে 4 পাওয়া যাবে। তো দেখেন 4 5 20, 20 4 কত, 80, 80 টাকা, 80 টাকা। তার মানে আগে রিটার্ন টিকিটের দাম ছিল কত টাকা, আমার 80 টাকা, সেটা এখন 5% দাম বেশি নেওয়ার ফলে আমার 84 টাকা হয়ে গেছে। তো আমার হিসাব এটা না,
আমাকে প্রশ্নে বের করতে হবে যে দ্য প্রাইস অফ দ্য সিঙ্গেল টিকিট ইজ হোয়াট, তোমার সিঙ্গেল টিকিটের দাম কত। তাহলে আমরা তো এই যে পাস, আমাদের প্রথমে যে পাসটা ছিল এই 5-এর ভ্যালু আমরা অলরেডি বের করে ফেলছি, কত, এই যে 80 টাকা। তো 5-এর ভ্যালু যদি 80 হয়, অর্থাৎ এই 5 যদি 16 গুণ হয়ে 80 টাকা হইতে পারে, তাহলে এই 4টা বের করতে হবে। তাহলে এই 4ও কি হয়ে যাবে, 16 গুণ বেড়ে কত হয়ে যাবে, 4-16 64 টাকা হয়ে যাবে। তার মানে সিঙ্গেল টিকিটের দাম কত টাকা, 64 টাকা। এটাই উত্তর, 64। পরেরটা যান, 17। দেখেন 17 নম্বরে কি বলা হচ্ছে যে ইন অ্যান ইলেকশন 30% of the voters voted for candidate A, whereas 60% of the remaining voted for candidate B. The remaining voters did not vote. If the difference between those who voted for candidate A and those who did not vote was 1200, how many individuals were eligible for casting vote in that election? বলতেছে যে একটা নির্বাচনে 30% ভোটার এ প্রার্থীকে ভোট দেয়, আর অবশিষ্ট ভোটারের 60% বি প্রার্থীকে ভোট দেয়, আর বাকিরা ভোট দেয় না। যদি এ প্রার্থীকে যারা ভোট দেয় আর যারা ভোট দেয় না তাদের পার্থক্য যদি 1200 হয়, তাহলে ওই নির্বাচনে কতজন লোক ভোট দানের যোগ্য ছিল, অর্থাৎ টোটাল ভোটার কতজন ছিল এটা আপনাকে বের করতে হবে। টোটাল ভোটারের সংখ্যা কত এটা বের করতে হবে। তো এই যে একটু আগে বলে আসছি যে সবকিছু শুরুতে আমার কত থাকবে, 100। সবকিছু শুরুতে 100 থাকবে। তাহলে আমি ধরেই নিচ্ছি যে টোটাল এলিজেবল ভোটার্স আমার কত, টোটাল হচ্ছে 100%। 100%। তো এই 100%-এর ভিতরে এ প্রার্থীকে ভোট দেয় কত, 30% মানুষ। 30% মানুষ এ প্রার্থীকে ভোট দেয়। তাহলে খেয়াল করেন 100 থেকে 30 জন যদি এ কে ভোট দেয়, তাহলে বাকি ভোট থাকে কত, আপনি বলবেন যে ভাই আর 70% ভোট থাকে, 70%। তো বলতেছে যে এই বি প্রার্থীকে ভোট দেবে কত, বলতেছে যে এই যে বাকি যে ভোট থাকলো 70%, এই 70%-এর 60% মানুষ বি কে ভোট দেবে। তাহলে দেখেন এই 70-এর 60% কত, আপনি বলবেন যে 42। অর্থাৎ এ কে ভোট দেয় 30 জন, বি কে ভোট দেয় কত, 42 জন, আর বাদ বাকি মানুষ কি করে, ভোট দেয় না, ভোট কাস্ট করে না। তাহলে নান মানে ভোট দেয় না এমন মানুষের সংখ্যা কত, টোটাল ভোট হচ্ছে আমার 100। তাহলে টোটাল ভোট হচ্ছে আমার 100। 100-র ভিতরে ভোট দেয় 30 জন যোগ এই যে 42 জন। তাহলে ভোট দিল না কতজন মানুষ, এখানে দেখেন 100 থেকে 72 বিয়োগ করে দিলে আমরা কত পাই, 28 পাই না, যে 28% মানুষ তাদের ভোট প্রদান করে না। 28% মানুষ তাদের ভোট প্রদান করে না। এখন দেখেন প্রশ্নে আপনাকে বলা আছে যে এই যে একে যারা ভোট দিছে আর যারা ভোট দেয়নি এদের যে পার্থক্যটা খেয়াল করেন, যারা একে ভোট দিয়েছে এবং যারা একদমই ভোট দেয়নি এদের পার্থক্য দেয়া আছে কত, 1200 জন। এদের পার্থক্য দেয়া আছে কত, 1200। তো আমরা দেখতে পাই এ কে ভোট দেয় 30 আর ভোট দেয় না কত, 28। তাহলে টোটাল এখানে পার্থক্য কত দেখা যাচ্ছে, 2%। 2% দেখা যাচ্ছে। তো আমাদের এই বোর্ডে যেটা 2%, আমাদের এই বোর্ডে যেটা 2%, প্রশ্নে সেটা কত, 1200। তাহলে 2% সমান সমান যদি 1200 হয়, আমাদেরকে বের করতে হবে যে টোটাল ভোটারের সংখ্যা কত। তাহলে টোটাল ভোটারের সংখ্যা তো আপনার 100। তাহলে 100-এর মান কত, 2 এইটার ভিতরে কতবার যাবে, 600 বার। 600 আর 100 গুণ করলে 6 আর 4টা 0। তার মানে হচ্ছে এই 60,000 হচ্ছে আমার টোটাল নাম্বার অফ ভোটার্স।
পরেরটা যান 18 নাম্বার। এখানে 18তে বলতেছে যে ইফ এস ইনকাম ইজ 10% মোর দেন বিস, হাউ মাচ পার্সেন্টেজ ইজ বিস ইনকাম লেস দেন এ। বলতেছে যে যদি এর ইনকাম বির ইনকামের চেয়ে 10% বেশি হয় তাহলে বির আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম। বির আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম। এখানে খেয়াল করেন বলা আছে যে 10%, এই 10%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/10। ঠিক আছে, এখানে দুইজন মানুষের ইনকামের কথা বলা হচ্ছে যে এর ইনকামটা বির ইনকামের চেয়ে 10% বেশি হবে। 10% বেশি মানে হচ্ছে 10-এর উপরে 1 টাকা বেশি, অর্থাৎ বির ইনকাম যদি 10 টাকা হয় এর ইনকাম হয়ে যাবে কত, 10-এর উপরে 1 বেশি অর্থাৎ 11 টাকা। 10-এর উপরে 1 বেশি 11 টাকা। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে হাউ মাচ পার্সেন্টেজ ইজ বিস ইনকাম লেস দেন এ, অর্থাৎ বির আয় এর আয়ের চেয়ে শতকরা কত কম। অর্থাৎ এর আয়ের সাপেক্ষে এর আয় হচ্ছে 11 টাকা, এর আয়ের চেয়ে বির আয় কত টাকা কম, আপনি বলবেন যে ভাই 1 টাকা কম। তাহলে এই 11 সাপেক্ষে এই 1 কত পার্সেন্টের সমান এটা বের করতে হবে। তো এই 1/11 দেখার সাথে সাথে আপনি বলতে পারবেন যে ভাই 9 সমস্ত 1/11% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, 9 সমস্ত 1/11% কম। পরেরটাতে যান 19। দেখেন 19-এ বলতেছে যে ইন এ গ্রাজুয়েট ক্লাস অফ 200, 40% are women and 1/5 becomes lecturer. If the number of men who become lecturers is twice that of women, calculate approximate percentage of men who become lecturers. বলতেছে যে ধরেন যে 200 জনের একটা ক্লাস, সেখানে 40% মহিলা এবং হাফ অংশ লেকচারার হল, মহিলাদের আবার 1/5 অংশ কি লেকচারার। ঠিক আছে, ইফ দ্য নাম্বার অফ মেন হু বিকাম লেকচারার্স ইজ টুয়াইস, বলতেছে যে যারা লেকচারার, ইফ দ্য নাম্বার অফ মেন হু বিকামস লেকচার ইজ টুয়াইস দ্যাট অফ ওমেন। ওকে, এখানে বলা হচ্ছে যে পুরুষ লেকচারারের সংখ্যা হচ্ছে মহিলা লেকচারারের দ্বিগুণ। পুরুষ লেকচারারের সংখ্যা মহিলা লেকচারারের সংখ্যার দ্বিগুণ। আমাদেরকে বলতেছে যে ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ মেন হু বিকাম লেকচারার্স। তাহলে মানে মোটামুটি কত শতাংশ পুরুষ লেকচারার আছে ওই 200 জনের ভিতরে, ওই 200 জনের ভিতরে কতজন পুরুষ লেকচারার, মানে কত পার্সেন্ট, এটা আমাদের বের করতে হবে। খেয়াল করেন টোটাল মানুষ হচ্ছে 200 জন, টোটাল মানুষ হচ্ছে 200 জন, 200 জনের ভিতরে পুরুষ আছে মহিলা আছে। তো বলতেছে যে মহিলাদের সংখ্যা হচ্ছে এই 200-র 40%। 200-র 40% কত, 200-র 40% 80 না, 80 জন। 200-র 40% কত, 80 জন না, 80 জন। তাহলে 200-র 40% যদি 80 হয়, বাদ বাকি যারা থাকে 120 জন, এরা হচ্ছে পুরুষ মানুষ, এরা হচ্ছে পুরুষ মানুষ। তাহলে আবার বলতেছে যে এই 80 জন হচ্ছে আপনার মহিলা, এই মহিলাদের আবার 1/5 অংশ হচ্ছে লেকচারার। মহিলাদের সংখ্যার 1/5 অংশ হচ্ছে লেকচারার। তাহলে 80-র 1/5 অংশ কত, আপনি বলবেন যে ভাই 16 জন, 16। এবং প্রশ্নে দেখেন, প্রশ্নে বলা আছে যে পুরুষ লেকচারার এবং মহিলা লেকচারারের সংখ্যার যেই অনুপাতটা ওরা দিছে, বলতেছে যে মহিলা লেকচারারের
সংখ্যার চেয়ে পুরুষ লেকচারারের সংখ্যা কত হবে? দ্বিগুণ হবে। অর্থাৎ মহিলা লেকচার যদি একজন হয় তাহলে পুরুষ লেকচারার কতজন হবে? 2 জন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মহিলা লেকচারার কতজন? 16 জন। তাহলে এই এক পার্ট যদি 16 হয়, এই 2 পার্ট কত হয়ে যাবে? 16 দোকানো 32 হবে না? 32 হবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে আমাদেরকে যে ক্যালকুলেট অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ অফ মেন হু বিকেম লেকচারার্স, অর্থাৎ পুরুষ লেকচারারের সংখ্যা শতকরাই কত। তাহলে টোটাল পুরুষ মানুষের সংখ্যা আমার কত? 120 জন। 120 জনের ভিতরে 120 জনের ভিতরে লেকচারার কতজন? 32 জন। তাহলে 120 এর সাপেক্ষে 32 কত পার্সেন্টের সমান একটু হিসাব করেন। এখানে 4 8 32, 4 30 120, 0 0 কেটে দিলাম, 8 10 80, 80/3, 80/3 সমান সমান হচ্ছে 26 সমস্ত 2/3%। 80/3 সমান সমান কত? 26 সমস্ত 2/3%। এটাই উত্তর। তো অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট চাইছে, তার মানে দশমিক আমি দিতে পারবো না। অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট চাইছে, তার মানে আমি দশমিক দিতে পারবো না। তো দেখেন এখানে অপশনে দেওয়া আছে অপশন ডিতে 27%, অর্থাৎ 26 সমস্ত 2-3%, এটা 27-এর কাছাকাছি না? তার মানে উত্তর হয়ে যাবে কত? 27। 27 উত্তর হবে। ঠিক আছে। এর পরেরটা আসেন, 20 নম্বর। দেখেন 20 নম্বরে বলা হচ্ছে যে দ্য কন্টেন্টস অফ এ সার্টেন বক্স কনসিস্ট অফ 14 অ্যাপলস অ্যান্ড 23 অরেঞ্জেস। হাউ মেনি অরেঞ্জেস মাস্ট বি রিমুভড ফ্রম দ্য বক্স সো দ্যাট 70% অফ দ্য পিচেস অফ ফ্রুট ইন দ্য বক্স উইল বি অ্যাপলস। বলতেছে যে একটা বক্সের ভিতরে 14টা আপেল আর 23টা অরেঞ্জ আছে। তো বক্স থেকে কতগুলা অরেঞ্জ আপনি রিমুভ করে দিবেন বা ফেলে দিবেন যাতে টোটাল ফলের 70% আপেল হয়। এটাও আসছিল কোন একটা ব্যাংকে, টোটাল ফলের 70% আপেল হয়। ভাই খেয়াল করেন, এই প্রশ্নে আপনাকে ফেলে দিতে বলতেছে কি? অরেঞ্জ ফেলে দিতে বলতেছে। প্রশ্ন বুঝছেন? আপনাকে ফেলে দিতে বলতেছে কি? অরেঞ্জ। তার মানে আপেল শুরুতেও 14টা ছিল, শেষ পর্যন্ত 14টাই থাকবে। তো এই বক্সের ভিতরে আপনার আপেল এবং অরেঞ্জ আছে, টোটাল কতগুলো আছে? 100%। টোটাল কত আছে? 100% আছে। 100%। ঠিক আছে, যে কোনো কিছু 100% থাকবে। তাহলে টোটাল ওই বক্সের ভিতরে 100% ফল আছে। তো প্রশ্ন আমাদেরকে বলে দিচ্ছে এই 100%-এর ভিতরে আপেলের সংখ্যা হবে কত? বলতেছে যে 70%। 70% আপেলের সংখ্যা হইতে হবে কত? 70%। প্রশ্নে দেখেন, আমি কিছুক্ষণ আগেই বলছি যে আপেলের সংখ্যা শুরুতেও যা শেষেও তা। তো আপেলের সংখ্যা কত? প্রশ্নে বলেই দিছে যে 14টা। আপেলের সংখ্যা কত? 14টা। তাহলে এই যে আপেলের সংখ্যা 70%, এই 70%-এর ভ্যালু কত? 14। 70%-এর ভ্যালু কত? 14। এখন আসেন, এই যে ওই বক্সের ভিতরে 100% আপেল মানে 100% ফল আছে, তো ফলের সংখ্যা কয়টা? টোটাল ফলের সংখ্যা কি আমি জানি? আমি জানি না। মানে আপেল এবং অরেঞ্জ মিলে কতগুলো আছে এটা আমার জানা নাই। ঠিক আছে, তো আমি কি করব? এই 70% সমান সমান যদি 14 হয়, তাহলে 100% কত? তাহলে দেখেন 100%-এর মান যদি আমি এখানে বের করি, তাহলে 0 0 কেটে যাবে, 7 এখানে 2 বার, 10 দুগুণ 20। অর্থাৎ এখানে এই 100%-এর মান কত? 20টা, অর্থাৎ 20টা ফ্রুট থাকবে। 20টা ফ্রুট থাকবে। তো এই 20টা ফ্রুটের ভিতরে আপনাকে বলতেছে
যে 14টা আপেল থাকতেই হবে। আপেলের সংখ্যা থাকতে হবে কয়টা? 14টা। তাহলে 20টার ভিতরে যদি 14টা আপেল হয়, তাহলে অরেঞ্জের সংখ্যা কয়টা হইতে হবে ভাই? 20টা ফল থাকা লাগবে, তাহলে 100% হবে। তো 20-এর ভিতরে আপেলের সংখ্যা 14 থাকতে হবে, তার মানে অরেঞ্জের সংখ্যা কয়টা? 6টা। তো প্রশ্নের প্রথমে বলা আছে ওই বক্সের ভিতরে অরেঞ্জের সংখ্যা আছে কয়টা? 23টা। ওই বক্সের ভিতর অরেঞ্জের সংখ্যা আছে কয়টা? 23টা। আমাকে বলতেছে যে এই 23টা থেকে তাহলে কয়টা ফেলে দেওয়া লাগবে, রিমুভ করা লাগবে। তাহলে আমরা বলতে পারি যে ভাই 6টা থাকা লাগবে, বাদ বাকিগুলো আপনি ফেলে দেবেন। তাহলে 23টা থেকে যদি 6টা থাকে, ফেলে দিব কয়টা? এই যে 17টা না, 17টা অরেঞ্জ ফেলে দিব, তার মানে উত্তর হচ্ছে 17। উত্তর এটাই, 17। এই হচ্ছে আজকে পড়াশোনা। একটা কথা বলি, সেটা হচ্ছে যে অনেকেই ঘোর আপত্তি জানাইছেন। মানে সকালবেলা আমরা একটা এই ব্যাচে আমরা আরো বেশ কিছু স্টুডেন্ট আমরা ভর্তি নিব। তো সেটা নিয়ে আপনাদের অনেকের ঘোর আপত্তি যে আমরা 610 টাকা দিয়ে ভর্তি হইলাম, এখন 305 টাকা দিয়ে ভর্তি করাবেন, এটা কেমন কথা হইল? দেখেন ভাই, একটা কথা বলি, রাগ করেন না, হিসেবটা আগে বোঝেন। আপনার কাছ থেকে আমি 610 টাকা নিচ্ছি, আপনার কাছ থেকে আমি 610 টাকা নিচ্ছি। জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাস, জানুয়ারি ফেব্রুয়ারি 2 মাসে ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, যদি কোনো বিপদ আপদ না হয়, তাইলে আমি 26টা ক্লাস নিব। এই জানুয়ারি ফেব্রুয়ারিতে টোটাল ক্লাস কয়টা নিব? 26টা ক্লাস নিব আমি। মানে 26টা ক্লাস আমি লাইভ আপনারা করতে পারতেছেন। আমরা লাইভ ক্লাস নিচ্ছি, আপনি করতে পারতেছেন 26টা। আমরা টোটাল ক্লাস কয়টা দিতে চাইছি? 53টা। ঠিক আছে, 53টা। তো 53-র অর্ধেক করলে তো মোটামুটি 26ই হয়, বলা চলে যে 26 অর্ধেক ক্লাস, তাই না? অর্ধেক ক্লাস আপনি পাচ্ছেন। তাহলে আমি যদি যেহেতু আপনি অর্ধেক লাইভ ক্লাস পাচ্ছেন, তার মানে কি আপনার মূল্য কত আসতেছে? জানুয়ারি ফেব্রুয়ারির জন্য আপনি 610 টাকাকে যদি আমি 2 ভাগ করি, তাইলে আপনি 305 টাকা দিচ্ছেন আমাকে, 305 টাকা দিচ্ছেন। আর পরবর্তী মার্চ এপ্রিলের জন্য বাদ বাকি কত? আরো 305 টাকা। তাইলে কি আপনার 305 করেই হচ্ছে না? এখানে আপনি বলবেন যে ভাই আমার তো এক্সট্রা আরো 305 টাকা বেশি যাচ্ছে। এই যে এক্সট্রা 305 টাকা বেশি যাচ্ছে আর তাদের 305 টাকা কম লাগতেছে, এইটার মধ্যে একটা বিগ ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? যে আপনি আমার যে 26টা লেকচার লাইভ পাইছেন, এই 26টা ক্লাসে আপনি অনেক কিছু শিখতে পারছেন। আর যারা নতুন ভর্তি হবে, ওর কিন্তু আগে এই 26টা ক্লাস করতে হবে, করে আমার সঙ্গে তাল মিলানোর একটা ব্যাপার থাকবে, তারপরে না ও আপনার লেভেলে আসতে পারবে। তার মানে কি, ওরা তো এমনিতেই পিছনে, ওরা তো আপনার থেকে এমনিতেই পিছনে আছে। আপনি দেখেন আপনি আপনার মানে অগ্রগতি বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, আপনি আপনার অগ্রগতি বুঝতে পারছেন কিনা। এখন দেখেন আপনারা কমেন্ট করতেছেন, হয় সঠিক উত্তর দিচ্ছেন, না হলে হয়তো একবার বলতেছেন, একজন বলতেছেন যে ভাই জিনিসটা একটু আবার বুঝান, বা এটা কেমনে হইলে একটু বলেন। এরকম কমেন্ট কিন্তু লাস্ট কয়েকটা ক্লাস থেকে আমি খুব কম পাচ্ছি। তার মানে কি, আপনার কোনো প্রবলেম হচ্ছে না, আপনি আমার সঙ্গে ইউজ টু হয়ে গেছেন এই 16-17টা ক্লাসে। তো ও আপনার মতো এরকম হইতে গেলে ওর আগে ওই 16-17 বা 26টা ক্লাস আগে করতে হবে। তো এমনিতেই ভাই দূরে আছে আপনার কাছ থেকে। সো এই জন্যই ওর কাছ থেকে আমি কম নিচ্ছি, 305 টাকা নিচ্ছি। ঠিক আছে, এটা যদি বলেন যে এটা হচ্ছে আপনার মানে বিজনেস পলিসি, বলতে পারেন। আপনারা তো বলেন যে আমরা হচ্ছে ব্যবসায়ী, সো আমরা ব্যবসা করব, এটাই স্বাভাবিক। বাট আপনাকে আপনাকে কিন্তু আমি ঠকাচ্ছি না, আপনাকে কিন্তু আমি ঠিকই সার্ভিস দিচ্ছি। এখন অনেকে বলতেছেন যে ভাই আমি তো লাইভ ক্লাস করে না, আমার তো রেকর্ড ক্লাস করলেও হইতো। আরে ভাই, আপনি লাইভ ক্লাস, আপনার রেকর্ড ক্লাস করলে হইতো, তাহলে আপনি অপেক্ষা করতেন, আপনি অপেক্ষা করতেন। আমার দায়িত্ব লাইভ ক্লাস, আমি লাইভ ক্লাস নিচ্ছি। এখন আপনি লাইভ করবেন না রেকর্ড করবেন, এইটা তো ভাই আমি দেখতে যাব না।
ঠিক আছে, এটা তো আমি দেখতে যাব না, আমি তো লাইভ ক্লাস নিচ্ছি, হয়তো শিডিউল লাস্ট 2 সপ্তাহ একটু এলোমেলো হয়েছে, কিন্তু আমি তো লাইভ ক্লাস নিচ্ছি। এখন আপনি যদি ক্লাস না করেন সেই দায়টাকে আমার না। তার মানে আপনি যে 610 টাকাতে ভর্তি হয়েছেন এটা ঠিক, আমি নিছি এটাও ঠিক, আমি এদেরকে 305 টাকায় সুযোগ দিচ্ছি, এটার পেছনে যুক্তি হচ্ছে এইটা। ঠিক আছে। আর আরেকটা কথা, আমি গত 2টা ক্লাসেও কিন্তু বলছি, যেমন আজকে একজন ইনবক্স করছেন যে ভাই আমরা 610 টাকা দিয়ে ভর্তি হয়েছি, আমাদেরকে তো 50টা ক্লাস এক্সট্রা দেওয়ার কথা বললেন না, এদেরকে আপনি 50টা ক্লাস এক্সট্রা দেবেন। আপনাদের এই 2টা ক্লাসে কিন্তু বারবার বলা হয়েছে যে আমি 50টা ক্লাস আপনাদেরকে আরো এক্সট্রা দিব কোর্স শেষে, এর আগেও দিতে পারি, ঠিক আছে। তবে পাটিগণিতের ক্লাসগুলো হয়তো সামনের মাসে পেয়ে যেতে পারেন বা এই মাসেও পেয়ে যেতে পারেন যদি আমি কাজ আগাইতে পারি। আর পুরো টোটাল ভিডিওগুলো তো পাবেনই। আর রিটার্নের ক্লাস তো আমি আপনাকে দিছি, 40টা ক্লাস দেওয়ার কথা ছিল, 40টা ক্লাসের বেশি দিছি। ঠিক আছে। এখন মানে এই জিনিসগুলা মানে আপনি যদি চিন্তা করেন যে আপনি মানে অনেকে বলতে ভাই মানে কি বলবো যে আপনারা ব্যবসায়িক চিন্তা বেশি করেন, ভাই আমি ব্যবসায়িক চিন্তা করব না, আমি 100% ব্যবসায়িক চিন্তা করব। সকালবেলা একজন কমেন্ট করছিল প্রশ্নে, যে প্রশ্নে মানে ওই পোস্টের নিচে কমেন্ট করছে যে কোচিং ব্যবসায়ীরা এখন ভালোই করতেছে, জুতার দোকানের মতো 50% 60% করে ছাড় দিচ্ছে। আরে ভাই জেলাস ফিল করে তো লাভ নাই। আপনিও যদি চিন্তা করেন যে হ্যাঁ আমিও 50% কোচিং ব্যবসায়ীরা এত লাভ করতেছে, আমিও লাভের অংশীদার হইতে চাই, আসেন 2500 টাকা দিব পার ক্লাস, এসে একটা ক্লাস নেন, 2টা ক্লাস নেন, আপনার ডেলিভারি আপনাকে যদি স্টুডেন্ট যদি চায় সো আমি আপনাকে নিয়ে নিব। সো আমাকে দেখে বা অন্য মানুষকে দেখে অন্য কোচিংকে দেখে তো মানে জেলাস ফিল করার দরকার নাই। আপনিও করেন না ভাই ব্যবসা, আপনি একটা কোচিং খোলেন, একটা প্রতিষ্ঠান খোলেন, খুলে স্টুডেন্টদেরকে ডাকেন, ডেকে তাদের কাছ থেকে 200 টাকা করে নেন, নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেন, নো প্রবলেম। আর আরেকটা বিষয় হচ্ছে যে মানে আমরা যেহেতু দেখেন অনলাইনে কিন্তু এখানে আপনাদের বসার কোনো ঝামেলা আছে, বা আপনাদের রোমে ধরেন যে আমার রুম ক্যাপাসিটি হচ্ছে 100 জনের, আমি স্টুডেন্ট ভর্তি করেছি 500 জন, এটা অফলাইনে মানা যায়। অনলাইনে তো আমার কোনো ঝামেলা নেই ভাই, আমি এখন আমার ব্যাচে আমি কতবার স্টুডেন্ট ভর্তি করাবো, কতবার করাবো না, কাকে কয় টাকায় ভর্তি করাবো, এই বিষয়টা সম্পূর্ণই আমাদের উপরে। তো এই এখতিয়ারটা তো আমরা রাখি, এইগুলা নিয়ে দয়া করে জল ঘোলা করবেন না। ঠিক আছে, দয়া করে জল ঘোলা করে অনেকে আবার মানে এমন প্রফেশনালি কথা বলে যে আমি যদি একবার, আমি কিন্তু অনেক ফ্রাঙ্ক, আমি অনেক সময় একটু কথা বলি, অনেকে চিন্তা করে যে আমি অনেক রাগী বা মানে একদম খুব কঠোরভাবে কথা বলি। কঠোরভাবে কথা বলার কিছু নাই, আমি আসলে এইরকমই কথা বলি। আর মানুষের সোজাসুজি কথা শুনতে খুব খারাপ লাগে। আপনি যদি একজন মানুষকে মানে একটু ইনিয়ে বিনিয়ে কথা বলেন তাইলে ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু আমি ভাই এইসব করতে পারি না, ইনিয়ে বিনিয়ে কথা বলার মতো নাই আমার। ঠিক আছে, আমি শুধু এতটুকু আপনাকে এনশিওর করতে চাই, আমার আমার যতটুকু দায়িত্ব আমি সেটা 100% পালন করব। তারপরে সেই কাজের অনুপাতে আপনি আমাকে জাজ করেন, নো প্রবলেম। ঠিক আছে। কত নাম্বার? 10-15 নম্বরে 15 কই ধরলাম ভাই, বুঝি নাই। আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা হচ্ছে বিষয়টা ছিল এমন, দেখেন এখানে হচ্ছে দেওয়া ছিল 80%, আর একটা ছিল হচ্ছে 66 সমস্ত 2/3%। তো বিষয়টা একটু চিন্তা করেন যে আপনি যদি এই 66 সমস্ত 2/3% ধরে হিসাব করতে যান না ভাই, আপনি ঝামেলায় পড়ে যাবেন। কারণ দেখেন না, দেখতেই কিরকম মানে একটা বিশ্রী লাগতেছে না? 66 সমস্ত 2% কেমন একটা সংখ্যা, তাই না? তো সংখ্যাটাকে এই সংখ্যাটা ধরে হিসাব করলে আপনার হিসাব কঠিন হবে। এই জন্য আমি বলতেছি আপনি এই পার্সেন্টেজ ভ্যালুগুলো থেকে এদেরকে কি করবেন, ফ্র্যাকশনাল ভ্যালুতে কনভার্ট করে দেবেন, অর্থাৎ পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে কনভার্ট করবেন। অর্থাৎ 80%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যাচ্ছে কত, 4/5, আর এইটার ফ্র্যাকশনাল ভ্যালু হয়ে যাচ্ছে কত, 2/3 হয়ে যাচ্ছে। অর্থাৎ যেইটাই আপনার 80%
সেটাই আপনার 4/5, যেটাই আপনার 66 সমস্ত 2-3%, সেটাই কত 2/3, 2/3। ঠিক আছে, তো আমরা কি করছি, আপনি মনে হয় একটু দেরিতে ভর্তি হয়েছেন বা ক্লাসগুলো একটু দেরিতে করতেছেন, এই জন্য এই জিনিসটা ধরতে পারতেছেন না। বিষয়টা হচ্ছে এরকম যে আমি ওই টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ সিস্টেমের এই কথাগুলো বলে আসছি, যে যখনই আমরা প্রশ্নের ভিতরে এরকম ফ্র্যাকশন দেখতে পাবো না, আমরা কি করব, লসাগু করে দিব। প্রশ্নের ভিতরে এরকম ভগ্নাংশ দেখতে পারলে আমরা লসাগু করে দিব। তাইলে কি হবে, বিষয়টা আমরা খুব ইজিলি সলভ করতে পারবো। তো কার কার লসাগু করব, এই যে ডিনোমিনেটর গুলা 5 আর 3, 5 আর 3 লসাগু করলে কত হয়, 15 হয় না? তো এই প্রশ্ন মনে হয় এরকম ছিল যে ওই বালতিটার ধারণ ক্ষমতা কত। তো এই লসাগু করে যেই 15 পাইছি না, এই 15কে আমি কি করে নিছি, বালতির ধারণ ক্ষমতা ধরে নিছি, যে বালতির ধারণ ক্ষমতা হচ্ছে 15। আপনি অন্য সময় হইলে কি করতেন, বালতির ধারণ ক্ষমতা এক্স ধরতেন বা 100 এক্স ধরে নিতেন। তো আমি এটাকে কি করে দিছি, 15 ধরে নিছি। ঠিক আছে, সো এই দুইটার লসাগু করে 15 পাইছি, যেটাকে আমি বলতেছি যে বালতির ধারণ ক্ষমতা। ঠিক আছে ভাই, হ্যাঁ ভর্তি হইতে পারবে, নতুন ব্যাচে ভর্তি হইতে পারবে। ওখানে যে প্রসিডিউরটা আছে ওইটা জাস্ট ফলো করেন, তাহলেই হবে। আশা করি বুঝাইতে পারছি। আপনি তো ভর্তি হইছেন, এটা কার? দেখেন, আরেকটা কমন অভিযোগ যে ভাই আপনারা বারবার ভর্তির ডেট দেন, তারপরেও মানে পিছান, যে কি হয়েছে যে মানে ভর্তির ডেটের পরেও আপনারা ভর্তি নেন, এইটা একটা অভিযোগ। এই যে আপনি বললেন যে ভাই ভর্তি হইতে পারবো কিনা, আমি যদি এখন বলতাম যে ভাই ভর্তি হইতে পারবেন না, আপনার কেমন লাগতো, খারাপ লাগতো না বিষয়টা? আপনার খারাপ লাগতো যে ভাই ভর্তি হইতে পারে নাই, তখন এখন আপনি সুযোগ দিতেছেন না। তা আমি কিভাবে আপনাকে বলবো যে আপনি ভর্তি হয়েন না, আমি ভর্তি নিব না? হ্যাঁ হ্যাঁ, রিটেন ম্যাথ একই, সেম রিটেন ম্যাথ, সেম রিটেন ম্যাথ, সেম। আশা করি যদি আমার মানে আমি যদি সুস্থ থাকি, আমার পরিবারের লোকজন যদি ভালো থাকে, মে মাসের পরে, অর্থাৎ আমাদের মার্চ রোজা এপ্রিলে শেষ হবে, মে জুনের দিকে আমার একটা রিটেন ম্যাথের ব্যাচ মানে হয়তো বা আসতে পারে, যদি আমি চাই। এখন দেখি, আপনারা এগুলা করতে থাকেন, যেগুলা রিটেন দেয়া আছে এগুলা করতে থাকেন। জুনের দিকে আমি একটা ব্যাচ নিয়ে আসতে পারি, এটা আসলে পরিবেশ পরিস্থিতি দেশের সমস্ত কিছু মিলে মানে নির্ভর করবে। কারণ এখন রিটেনের জন্য এত প্রেশার যাচ্ছে, মানে এত SMS আসতেছে, এত ফোন আসতেছে, কিন্তু এই মুহূর্তে আমি কোনো ব্যাচই নিতে পারতেছি না। মানে মেয়ের আগে পর্যন্ত আমি আর নতুন করে কোনো ব্যাচ নিবই না। আপনারা এটা করতে থাকেন, সমস্যা নাই। আমি ওই ব্যাচে অবশ্যই, মানে আমার নতুন ব্যাচগুলোতে আমার পুরাতন স্টুডেন্টদের জন্য 50 টাকা হইলেও আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিই। 50 টাকার বেশিই দিই, 200 টাকা 150 টাকা আমি ডিসকাউন্টের ব্যবস্থা করে দিই। তো ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে রোববার, মঙ্গলবার লেকচার শিট কিন্তু আপলোড করা আছে, দেখে নিন।